আজ 29 জুন সোমবার সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। ভোট পরবর্তী হিংসার অভিযোগ প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই গ্রেপ্তার। সোমবার এগিয়ে বিধানসভায় অভিন্ন দিওয়ানি বিধি বিল, শুভেন্দু সরকারের তৎপরতায় জল্পনা। তোলাবাজির অর্থে মেয়ে স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশের অভিযোগ। সর্ষের মধ্যেই ভূত, রাম মন্দিরের কয়েকশো কোটি চুরি যেন ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের। তৃণমূল কাউন্সিলরকে কালো কালিতে রাঙালেন মহিলারা, পার্টি অফিসের আলমারি খুলতে চমকে গেলেন সবাই। ঋতব্রতদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মমতা, তৃণমূল জোড়া থানায় অভিযোগ। রাজ্য বাজেটে ঘোষিত উত্তরবঙ্গের আইআইটি হবে কোচবিহারে, জানালেন অধ্যক্ষ। বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। বিজেপির নেতাকে মারধরের অভিযোগে প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই ফিরোজা নবী সহ দুজন গ্রেপ্তার। রবিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে হাজির হয়েছিলেন পান্ডুয়া থানার পুলিশ। বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্র খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে 23 জুন সন্ধ্যায় পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন বিজেপি নেতা শেখ আব্বাস আলী। অভিযোগ, সেই সময় অতর্কিতে তার উপর হামলা চালান ফিরোজ শেখ এবং শেখ শফিক সহ বেশ কয়েকজন। তারা তৃণমূলের নেতাকর্মী বলে দাবি। অভিযোগ, সেদিন আব্বাসকে বেধড়ক মারধর করা হয়, তাতে তার বাঁ দিকের কানের পর্দা ফেটে যায়। এতে আব্বাস শ্রবণ শক্তিও হারিয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, আব্বাসের কাছ থেকে তার মোবাইল ফোন, ঘড়ি এবং নগদ কিছু টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। রাজ্যে পালাবদলের পরে গত 23 মে আব্বাস পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে পান্ডুয়া জয়পুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে ফিরোজ এবং শফিককে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে জানিয়েছে বলে পুলিশ। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র এখন বিধানসভা। সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বাজেট অধিবেশনের প্রথমার্ধে শেষ দিনে শাসক ও বিরোধীদের মধ্যে এক বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর এই রাজনৈতিক টানাপোড়েনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল। গত বৃহস্পতিবার বিকেলে বিধানসভায় এসে এবং পরে রাতে একটি দলীয় কর্মসূচিতে এই বিলের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকে রাজ্য রাজনীতিতে জল্পনা তীব্র হয়েছে যে সোমবারই হয়তো বিধানসভায় এই বহু প্রতীক্ষিত বিলটি পেশ করতে চলেছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত এই বিল পেশের কোনো উল্লেখ কার্য বিবরণীতে নেই, তা সত্ত্বেও শাসক দলের অভ্যন্তরীণ তৎপরতা এবং বিরোধীদের রণংদেহী মনোভাব এক প্রবল রাজনৈতিক ঝড়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে বিলটিকে আইনি রূপ নিতে রীতিমতো বদ্ধপরিকর সরকার। ইতিমধ্যেই আসাম, উত্তরাখণ্ড এবং গুজরাটের মতো রাজ্যগুলি থেকে ইউসিসি আইনের প্রতিলিপি আনিয়ে বাংলার আইন দফতরে জোরদার পর্যালোচনা চলছে। বিলটি আইনে পরিণত হলে রাজ্যের আদিবাসী সমাজ ছাড়া হিন্দু, মুসলমান, শিখ, জৈন থেকে শুরু করে খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীদের ওপর ঠিক কী প্রভাব পড়বে তার আইনি দিকগুলি বিশদে খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগে কমিশনকে দেওয়া হলফনামায় সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল তার মেয়ে ও স্বামীর নামে থাকা কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এই অভিযোগ তুলে এবার সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সাঁকরাইলের এক বিজেপি কর্মী সঞ্জিত জানা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল। বিজেপি কর্মী সঞ্জিতের অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনে জিতে প্রিয়া পাল সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়ক হওয়ার পর থেকেই তোলাবাজি শুরু করেন। আর সেই তোলাবাজির টাকায় মেয়ে ও স্বামীর নামে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি কেনেন। এই টাকায় জমি বাড়ি মিলিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করেন এই তৃণমূল নেত্রী, এমনটাই অভিযোগ। অভিযোগকারীর দাবি, প্রিয়া পাল এবার বিধানসভা নির্বাচনী হলফনামায় মেয়ে ও স্বামীর নামে থাকা কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব দেখাননি। রাম মন্দিরের কয়েকশো কোটি চুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। এবার সেই ঘটনায় উঠে এলো বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, চুরির ঘটনা জানাজানি হওয়ার আগেই গোটা বিষয়টি জানতেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পট রায়। তিনি নিজেই নির্দেশ দিয়েছিলেন যেন অভিযুক্তদের একজনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাই তল্লাশিতে বিরাট অঙ্কের উদ্ধারও হয়। তা সত্ত্বেও মন্দিরের তরফ থেকে পুলিশের অভিযোগ দায়ের হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এই বিরাট অঙ্কের চুরি কি ধামাচাপা দিতে চাইছিল মন্দির কর্তৃপক্ষ? সূত্রের খবর, গত 5 জুন পুলিশ আনা দেয় চুরির অন্যতম অবিনাশ শুক্লার বাড়িতে। পুলিশি তল্লাশির নেপথ্যে ছিলেন চম্পত স্বয়ং। তার নির্দেশে ট্রাস্টের কয়েকজন প্রতিনিধি পুলিশ নিয়ে পৌঁছন অবিনাশের বাড়িতে। কোনো অভিযোগ বা এফআইআর দায়ের হওয়ার আগেই কোন যুক্তিতে পুলিশ তল্লাশি চালালো, উঠছে সেই প্রশ্ন। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অবিনাশকে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন পুলিশ কর্মীরা, সঙ্গে কালো ব্যাগ। অবিনাশের বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা ওই ব্যাগে রয়েছে বলেই অনেকের অনুমান, যদিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এবার ডিম ছোড়া নয়, তৃণমূল কাউন্সিলরের মুখে কালো কালি মাখালেন মহিলারা। রবিবার এই ছবি দেখা গেল দমদম পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে। তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখানোর পাশাপাশি তার এক সঙ্গীকে মারধরও করা হয়। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি বলেন, এই তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস থেকে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড, রেশন কার্ড উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে এক ডায়েরিও। সেখান থেকে কার কাছ থেকে কত টাকা নেওয়া রয়েছে তা লেখা আছে।
দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিলেন তাপস রায়। এদিন সেই অফিস খুলে চক্ষু চরকাত স্থানীয় বাসিন্দাদের। অফিসের মধ্যে বন্ধ একটি আলমারি ছিল, সেটি খুলে দেখা যায় আলমারির মধ্যে রয়েছে মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বান্ডিল বান্ডিল রেশন কার্ড, খাদ্য সতের কার্ড, জমি বাড়ির বহু নথি। পাশাপাশি উদ্ধার করা হয়েছে দমদম পৌরসভার বহু নথি। এরপরে উত্তেজিত জনতা তৃণমূল কাউন্সিলরের এক সঙ্গীকে মারধর করে কালি মাখায়। পরে কাউন্সিলরকে পার্টি অফিস থেকে বের করার সময় মহিলারা মুখে কালি মাখিয়ে পুলিশের হাতে তুলে দেন। দল একটাই, কিন্তু এখন তা আসল নকলের দ্বন্দ্বে ভেঙে চুরমার। একটা কালীঘাট তৃণমূল আর একটা ঋতব্রতদের তৃণমূল। সম্প্রতি 21শে জুলাই নিয়েও দড়ি টানাটানি শুরু হয়েছে দুই তৃণমূলের মধ্যে। কালীঘাটের তৃণমূলের মতো ভিক্টোরিয়া হাউসে শহীদ দিবস পালন করতে যায় ঋতব্রতপন্থীরা। যখন শহীদ দিবসের এই সমাবেশ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় ঋতব্রতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট শিবির। ঋতব্রত, সন্দীপন, জাভেদ, অরূপদের বিরুদ্ধে দুটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। বিনা অনুমতিতে দলের নাম ও প্রতীক ব্যবহারের অভিযোগ ঋতব্রতদের বিরুদ্ধে। প্রতারণা চক্রান্ত, ভিত্তিহীন তথ্য পেশের অভিযোগ তুলে পুলিশের কাছে দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ঋতব্রত শিবিরের নেতাদের পাশাপাশি নিউ টাউনের সভায় উপস্থিত থাকা কাউন্সিলরদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউ টাউনের গোপন বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুর নিগমের একগুচ্ছ কাউন্সিলর। রাজ্য বিধানসভায় পেশ করা বাজেটে উত্তরবঙ্গে আইআইটি তৈরির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে কোথায় রাজ্যের দ্বিতীয় আইআইটি হবে তা উল্লেখ করা হয়নি বাজেটে। রবিবার বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু জানালেন কোচবিহারে তৈরি হবে আইআইটি। আর এই নিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা চলছে বলেও জানালেন তিনি। রবিবার জাতীয় পোলিও দিবস পালিত হচ্ছে দেশ জুড়ে। সেই উপলক্ষে কোচবিহার শহরের ল্যান্সডাউন হলে পোলিও ক্যাম্প করা হয়। সেখানে একাধিক এনজিও গড়ে ওঠে বৈঠক বিধানসভার অধ্যক্ষ। কর্মসূচির মাঝেই রথীন্দ্রনাথ বোস বলেন, কোচবিহারে আইআইটি তৈরির ভাবনা রয়েছে, জায়গা খোঁজা হচ্ছে, এই মুহূর্তে আলোচনা স্তরে রয়েছে। তবে আইআইটি কোচবিহারেই হবে, সেই চেষ্টায় রয়েছে আমরা। রাজ্য সরকারের দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা চলছে, খুব তাড়াতাড়ি এটা পাশ করানোর চেষ্টা হচ্ছে।